হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সায়েন্স করিডোর। আজকে আমরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলোর সমাধান করব। তোমাদের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়ার পর আর একটা কোশ্চেন সেট দিয়েছে, যেটা হচ্ছে 50 নম্বরের। তো তোমাদের 50 নম্বরের যেই কোশ্চেনগুলো দিয়েছে সেই কোশ্চেনের সমাধান এখানে আমরা করব। তো তোমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে যে আবার 50 নম্বরের কোশ্চেন সেট দেওয়া হয়েছে কেন। তো এখানে যে 50 নম্বরের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো আগেকার যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল সেখান থেকে কোশ্চেন দেওয়া হয়েছে বেছে বেছে। অর্থাৎ বলতে পারো যে এটা তোমাদের একটি রিভিশন টাইপের, বা এটাকে বলতে পারো ছোট একটি সাজেশন। এখান থেকে তোমাদের মাধ্যমিকে অবশ্যই কোশ্চেন আসতে পারে। তো তোমরা এই কোশ্চেনগুলোকে অবশ্যই পড়ে রাখবে, পারলে এগুলোকে জেরক্স অথবা নোট করে রাখবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু মাধ্যমিকের জন্য খুবই জরুরি। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি কোশ্চেন দেওয়া হয়েছে আর প্রত্যেকটি কোশ্চেন 1 নাম্বার করে, তাই 8 একে 8, এখানে সম্পূর্ণ 8 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে। 1 যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো অপশান ক বায়োগ্যাস, অপশান খ পেট্রোল, অপশান গ ডিজেল, অপশান ঘ কয়লা। তো দেখো এই চারটে যে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে ডিজেল, পেট্রোল, কয়লা এই তিনটে হলো জীবাশ্ম জ্বালানি, কিন্তু যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো বায়োগ্যাস। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক বায়োগ্যাস। তোমাদের পরের প্রশ্ন 1-2, কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অপশান ক সদ ও অবশিষ্য, অপশান খ অসদ ও অবশিষ্য, অপশান গ সদ ও সমশিষ্য, অপশান ঘ অসদ ও সমশিষ্য। তো এই চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ অসদ ও সমশিষ্য। চিত্রে উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখা হয়েছে, তাই প্রতিবিম্ব অসদ এবং সমশিষ্য হয়েছে। তোমাদের পরের প্রশ্ন 1-3, যে যৌগটি আয়নীয় নয় তা হলো অপশান ক KH, অপশান খ NaCl, অপশান গ CaCl2, অপশান ঘ CH4। তো প্রথমে আমরা এই চারটি রাসায়নিক গঠনগুলো জেনে নিই। তো KH, K প্লাস H মাইনাস, এরা হলো আয়নীয় যৌগ। NaCl, Na প্লাস Cl মাইনাস, এরা হলো আয়নীয় যৌগ। CaCl2, Ca2 প্লাস 2Cl মাইনাস, এটা হলো আয়নীয় যৌগ। কিন্তু CH4 এটা হচ্ছে সমযোজী যৌগ, এর গঠন হচ্ছে এরকম, এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ মিথেন CH4, এটি আয়নীয় যৌগ নয়। 1-4, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অপশান ক সোডিয়াম ক্লোরাইড, অপশান খ অ্যামোনিয়াম সালফেট, অপশান গ সালফিউরিক অ্যাসিড, অপশান ঘ অ্যাসিটিক অ্যাসিড। দেখো বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এরা জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয় এবং স্বল্প তড়িৎ পরিবহন করে। তো এই চারটের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড হলো সঠিক উত্তর, আর অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তোমাদের পরের প্রশ্ন 1-5, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো অপশান ক 4 গ্রাম পার মোল, অপশান খ 16 গ্রাম পার মোল, অপশান গ 32 গ্রাম পার মোল, অপশান ঘ 64 গ্রাম পার মোল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ 64 গ্রাম পার মোল। তো দেখে নিই এটা কীভাবে আসছে। তো দেখো এখানে বলে দিয়েছে গ্যাসটির বাষ্প ঘনত্ব 2 এবং কার সাপেক্ষে বলেছে অক্সিজেনের সাপেক্ষে। তো আমরা জানি বাষ্প ঘনত্ব = গ্যাসটির আণবিক ভর বাই যে গ্যাসের সাপেক্ষে বলা হবে সেই গ্যাসের আণবিক ভর, আর আণবিক ভর মানেই হলো আণবিক গুরুত্ব। তো এখানে আমাকে বলেছে অক্সিজেনের সাপেক্ষে, তাই O2 গ্যাসের আণবিক ভর। তো বাষ্প ঘনত্ব = 2, অক্সিজেনের আণবিক ভর হলো 32, লিখলাম। অর্থাৎ গ্যাসটির আণবিক ভর = 32 × 2 করলে হয় 64। তো আমরা পেলাম গ্যাসের আণবিক ভর 64 গ্রাম পার মোল। তোমাদের পরের প্রশ্ন 1-6, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অপশান ক ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, অপশান খ ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে, অপশান গ অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে, অপশান ঘ অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। তো তোমরা এখানে মাথায় রাখবে
ক্যাথোড সবসময় ঋণাত্মক হয় এবং এখানে বিজারণ ঘটে। অর্থাৎ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। আর অ্যানোড হলো ধনাত্মক এবং এখানে জারণ ঘটে। ঠিক আছে, তোমাদের পরের প্রশ্ন 1-7। 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান হলো অপশান ক 9 ওহম, অপশান খ 4 ওহম, অপশান ক 2 ওহম ও অপশান খ 1 ওহম। তো তোমাদের এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক 2 ওহম। এটা কি করে আসছে চলো আমরা দেখে নিই। এখানে বলে দিয়েছে 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ। ধরে নিই এই রোধটা R1 এবং এই রোধটি R2 এবং ধরলাম সমান্তরাল সমবায়ের তুল্যরোধ ইজিক্যাল টু R। তো সমান্তরাল সমবায়ের তুল্যরোধের ফর্মুলা অনুযায়ী আমরা জানি 1/R ইজিক্যাল টু 1/R1 প্লাস 1/R2 বা 1/R ইজিক্যাল টু 1/R1 কত R1 3 প্লাস 1/R2 R2 কত 6। তো এখন আমাকে এটাকে ভগ্নাংশে যোগ করতে হবে। 3 আর 6 লসাগু করলে হয় 6। তো 3 দুগুণে 6, 2 একে 2 প্লাস এখানে 1। তো এটা কত হবে 3/6। এটা কাটাকাটি করলে হয় 1/2। অর্থাৎ 1/R ইজিক্যাল টু 1/2। অতএব R ইজিক্যাল টু 2। আর এই যে আরই হলো তুল্যরোধ অর্থাৎ 2 ওহম। তোমাদের পরের প্রশ্ন 1-8। যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো অপশান ক নাইট্রোজেন, অপশান খ অক্সিজেন, অপশান গ নাইট্রাস অক্সাইড, অপশান ঘ হাইড্রোজেন। তো এই চারটে অপশানের মধ্যে নাইট্রাস অক্সাইড হলো গ্রিনহাউস গ্যাস। এরপর তোমাদের আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি কোশ্চেন দিয়েছে 1 নম্বর করে, 3 একে 3 নাম্বার আছে টোটাল। 2-1 হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ফ্লুরিন। তো মনে রাখবে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। 2-2 বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারের মধ্যে একটি স্তর থাকে যার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারে আমাদের যে রেডিও তরঙ্গ আছে সেগুলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। 2-3 ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা সবসময় কম হয়। তোমাদের এর পরে আছে 3 নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যে তা নিরূপণ করো। এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর করে, 3 একে 3 নম্বর আছে টোটাল এখানে। 3-1 তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। এই উক্তিটি মিথ্যে। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন। 3-2 উচ্চ উষ্ণতা ও নিম্নচাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এই উক্তিটি সত্য। তো মাথায় রাখবে বাস্তব গ্যাসগুলি যেগুলো আছে সেগুলি উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। তোমাদের পরের প্রশ্ন 1-3 দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে। তো এই উক্তিটি হলো সত্য। এরপরে তোমাদের কোশ্চেন আছে 4 একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টা প্রশ্ন আছে যার প্রত্যেকটি মান 1 করে, অর্থাৎ 5 নম্বর আছে টোটাল। 4-1 গ্যাস ধ্রুবকের আর এর এসআই এককটি হলো। উত্তর গ্যাস ধ্রুবক আর এর এসআই এককটি হলো জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। 4-2 পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। উত্তর পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের বাম দিকের প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়। তোমরা এটা দেখো, এটি হলো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো এই পর্যায় সারণীর ধরলাম 2 নম্বর পর্যায়ের এই পর্যায়ের প্রথম যেই মৌলটা আছে বাম দিকের সেই মৌলটি পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে, অর্থাৎ 2 নম্বর পর্যায়ের লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে। এবার আমি 3 নম্বর পর্যায়ে ধরি, তো 3 নম্বর পর্যায়ের প্রথম যেই মৌলটি আছে অর্থাৎ সোডিয়াম, এর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি হবে।
তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি পর্যায়ের বাম দিকের প্রথম যেই মৌলগুলো থাকবে তাদের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। তোমাদের পরের প্রশ্ন 4-4, কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটি ক্ষমতার একক? তো উত্তর হয়ে যাবে কিলোওয়াট। কিলোওয়াট হলো ক্ষমতার একক। তোমাদের পরের প্রশ্ন 4-5, ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা লেখো। উত্তর, ট্রান্সফরমার বা অন্য যন্ত্রের সাহায্যে এসি ভোল্টেজকে বাড়ানো বা কমানো যায়, কিন্তু ডিসি ভোল্টেজকে প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যায় না। এটি হলো ডিসি অপেক্ষা এসি এর একটি ব্যবহারিক সুবিধা। তোমাদের পরের প্রশ্ন 4-5, কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে? উত্তর, কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে পটাশিয়াম আয়োডাইড এই তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করতে হবে, যার সংকেত হলো KAuCN গ্রুপ 2। তোমাদের এর পরের প্রশ্ন আছে 5, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 9 = 18, অর্থাৎ তোমাদের এখানে 9টা কোশ্চেন আছে, 2 নাম্বার করে, টোটাল মার্কস 18। তো 5-1, পেছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? তো এর উত্তরটি হলো, একটি উত্তল দর্পণের সামনে যে কোনো স্থানে অবস্থিত বস্তুর অসৎ সমশিষ্য এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হলেও ওই দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বিস্তৃত হয়। সেই কারণে উত্তল দর্পণকে মোটর গাড়ি অথবা স্কুটারের চালকের দর্পণ হিসাবে ব্যবহার করা হয়। গাড়ির চালক ওই দর্পণে তার পেছনের বিস্তৃত পরিসরের সকল যানবাহনকে দেখতে পান। সমতল দর্পণের দৃষ্টিক্ষেত্র উত্তল দর্পণ অপেক্ষা কম হওয়ায় সমতল দর্পণ গাড়ির আয়না হিসাবে ব্যবহার করা হয় না। তো তোমরা এখন এই ছবিটা ভালো করে দেখো। এটা হলো সমতল দর্পণ এবং সমতল দর্পণ দিয়ে দেখা হচ্ছে, যার ফলে যেমন দৃষ্টিক্ষেত্র আছে তেমনটাই আমরা দেখতে পাবো। আর এটা হলো উত্তল দর্পণ। যখন উত্তল দর্পণে দেখা হচ্ছে তখন দেখতে পাচ্ছ যে দৃষ্টিক্ষেত্র কতটা বেশি হচ্ছে, অর্থাৎ আমরা অনেক বেশি দৃষ্টিক্ষেত্র দেখতে পাচ্ছি উত্তল দর্পণের ক্ষেত্রে। এই জন্যই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এরপর তোমাদের কোশ্চেন আছে, কোনো মৌলের আয়নীয় ভবন শক্তি বলতে কী বোঝায়? উত্তর, গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের একটি প্রশম ও বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ থাকা ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে এবং পরমাণুটিকে একক চার্জ ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর প্রথম আয়নীয় ভবন শক্তি বলে। তো দেখো এখানে একটা মৌল আছে এ, তার পাশে লেখা আছে জি, মানে এটা গ্যাসীয় মৌল, জি মানে হচ্ছে গ্যাস, এবং সেখানে আই পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে। আর এই শক্তি মানে কি? এই শক্তি মানে হচ্ছে তাপ শক্তি। প্রয়োগ করা হলে কি হলো, এই যে এ মৌল ছিল সেই মৌল থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেল এবং মৌলটি ক্যাটায়ন হয়ে গেল। তো এখানে আই হলো প্রথম আয়নীয় ভবন শক্তি। অর্থাৎ কোনো গ্যাসীয় মৌলের সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনটিকে নিঃসরণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকেই বলা হয় প্রথম আয়নীয় ভবন শক্তি। তোমাদের পরের প্রশ্ন 5-3, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। তো ক্যালসিয়াম কার্বনেট যার সংকেত হলো CaCO3, তো CaCO3 এর গ্রামাণবিক ভর এখানে ক্যালসিয়াম আছে একটি, অর্থাৎ ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 প্লাস এখানে একটি আছে কার্বন, তো কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস দেখো এখানে 3টে অক্সিজেন আছে, অর্থাৎ 3টে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর, অর্থাৎ 3 × 16, 16 হলো অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর। তো 40 + 12 + 3 × 16 করলে হয় 48, তো যোগ করলে হয় 100 গ্রাম, এবং ক্যালসিয়ামের গ্রামাণবিক ভর হলো 40 গ্রাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে 40 গ্রাম। এবার আমাকে বলেছে শতকরা কত, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে 100-র মধ্যে 40 হচ্ছে, অর্থাৎ 40%।
সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের পরিমাণ হলো 40%। তোমাদের পরের প্রশ্ন 5-4, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। উত্তর, সোডিয়াম ক্লোরাইডের কেলাস অসংখ্য Na+ এবং Cl- আয়ন দ্বারা গঠিত। সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হলো NaCl। তো এই সোডিয়াম ক্লোরাইডের যে কেলাস আছে সেটি অসংখ্য Na+ এবং Cl- আয়ন দ্বারা গঠিত। সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটিমাত্র সোডিয়াম ক্লোরাইডের অণুর অস্তিত্ব নেই। তাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য। তাই NaCl এর আণবিক ভর 48.5 না বলে সংকেত ভর 48.5 বলা হয়। আমরা আণবিক ওজন বা আণবিক ভর তাদের ক্ষেত্রেই বলবো যাদের অণুর অস্তিত্ব আছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা যে সকল আয়নীয় যৌগ আছে ওদের ক্ষেত্রে অণুর অস্তিত্ব থাকে না, তাই আমরা তাদের ক্ষেত্রে বলি সংকেত ভর বা সাংকেতিক ওজন। তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই যে চিত্রটি আছে এটা হলো সোডিয়াম ক্লোরাইডের কেলাস। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড একসঙ্গে জুড়ে কেলাস তৈরি করছে, অর্থাৎ এদের মধ্যে আমরা এই যে একটি কোনো মৌলের অস্তিত্ব পাচ্ছি না। তাই এদের ক্ষেত্রে আণবিক ভর বা আণবিক ওজন কথাটি প্রযোজ্য হয় না। তোমাদের পরের প্রশ্ন, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তা নির্ণয় করো। এখানে ক্যালসিয়াম = 40, কার্বন = 12, অক্সিজেন = 16, অর্থাৎ এখানে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্টে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করলে যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়াটি লিখতে হবে। তো বিক্রিয়ার সমীকরণ CaCO3 অ্যারো দিয়ে উৎপন্ন হয় CaO+CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো ফার্স্টে আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাংকেতিক ভর কত সেটা আমরা আগে নির্ণয় করে নিই। ক্যালসিয়াম 40 প্লাস একটা কার্বন আছে +12 প্লাস 3টে অক্সিজেন অর্থাৎ 3 × 16, এটা করলে হয় 100 গ্রাম। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আমরা সাংকেতিক ভর পাচ্ছি 100 গ্রাম। তো এখানে CO2 এর আণবিক ভর কত দেখে নিই। CO2 কার্বনের আছে 12 প্লাস দুটো অক্সিজেন অর্থাৎ 2 × 16, এটা করলে হয় 44 গ্রাম। অর্থাৎ আমরা পাচ্ছি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর 44 গ্রাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায় 44 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায় 44/100 গ্রাম। এবার আমাকে চেয়েছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের, অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায় 44/100 × 50। তো 50 দিয়ে 100 কাটলে হয় 2 এবং 2 দিয়ে 44 কাটলে হয় 22। তো আমরা পাচ্ছি 22 গ্রাম। অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি হলো আনসার। 5-6, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। উত্তর, শুষ্ক বায়ুর বাষ্পঘনত্ব প্রায় 14.4, অন্যদিকে জলীয় বাষ্পের বাষ্পঘনত্ব 9। সুতরাং সম-আয়তনে জলীয় বাষ্প অপেক্ষা শুষ্ক বায়ু বেশি ভারী। আর্দ্র বাতাসে শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে, তাই আর্দ্র বায়ু সম-আয়তনের শুষ্ক বাতাস অপেক্ষা হালকা হয়। অর্থাৎ তোমরা মনে রাখবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হলো হালকা বায়ু। যেহেতু আর্দ্র বাতাসে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে তাই আর্দ্র বাতাস সম-আয়তন শুষ্ক বাতাস অপেক্ষা হালকা হয়। পরের প্রশ্ন 5-7, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। উত্তর, সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় তার কারণ হলো আলোর বিক্ষেপণ। লাল বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এর বিক্ষেপণ কম হয়। সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। এর ফলে লাল বর্ণের আলোক রশ্মি ছাড়া বাকি রশ্মিগুলি বেশি বিক্ষিপ্ত হয়, ফলে এই রশ্মিগুলি আমাদের চোখে এসে পড়ে না। লাল বর্ণের আলোক রশ্মির কম বিক্ষেপণ হয় বলে আমাদের চোখে এসে পড়ে, তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। তোমাদের পরের প্রশ্ন 5-8, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। উত্তর, বাম হাতের বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা
তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুল পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। তো এটি হলো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবং পাশে তোমরা এই চিত্রটি এঁকে দেবে। তোমরা এই চিত্র দেখো, এটি হলো বাঁ হাত এবং বাঁ হাতের এটি হলো তর্জনী, চৌম্বক ক্ষেত্র নির্দেশ করছে। এটা হলো মধ্যমা, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ নির্দেশ করছে, এবং এটি হলো বৃদ্ধাঙ্গুল, যেটি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করছে। তো তোমরা এই চিত্রটা না এঁকে এই নিচের চিত্রটা আঁকবে। তোমাদের পরের প্রশ্ন 5-9, লেঞ্জের সূত্রটি লেখো। উত্তর: লেঞ্জের সূত্র: কোনো তড়িৎ চৌম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ এমন হবে যে তা সর্বদা আবিষ্ট প্রবাহমাত্রা সৃষ্টির কারণকে বাধা দেবে। এটি হলো লেঞ্জের সূত্র। এরপর আছে 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন আছে, 3 নাম্বার করে। তো 3 4 12, তো টোটাল নাম্বার আছে 12। প্রথম প্রশ্ন 6-1, 760 mmHg চাপে ও 273 কেলভিন উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 গ্রাম এর আয়তন 1.12 লিটার। গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব কত নির্ণয় করো। তো ফার্স্টে দেখো এখানে আমাকে কী কী দিয়ে দিয়েছে। এখানে দিয়েছে 760 মিলিমিটার এইচজি চাপ। এইচজি মানে কি? এইচজি মানে হচ্ছে পারদ, অর্থাৎ 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তো চাপ আমাকে দিয়ে দিয়েছে। 273 কে উষ্ণতা দিয়ে দিয়েছে, এবং গ্যাসটির ভর 1.6 গ্রাম গ্যাসটির ভর দিয়ে দিয়েছে, এবং আয়তন দিয়েছে 1.12 লিটার। তো যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা এক জায়গায় লিখি ফার্স্টে, তারপরে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব। তো প্রথমে গ্যাসের চাপ P = 760 মিলিমিটার এইচজি। আমরা জানি 76 সেমি পারস্তম্ভের চাপই হলো 1 অ্যাটমসফিয়ার। তাই প্রথমে আমাকে এই মিলিমিটারকে সেমিতে নিয়ে আসতে হবে। তো মিলিমিটারকে সেমিতে নিয়ে আসতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 760/10 সেমি এইচজি। এবার 0 0 কাটছে, তো হচ্ছে আমার 76 সেমি এইচজি। এবার 76 সেমি পারস্তম্ভের চাপ মানেই হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, অর্থাৎ 1 atm। আয়তন V = 1.1 লিটার, উষ্ণতা T = 273 K, গ্যাসের ভর W = 1.6 গ্রাম, গ্যাস ধ্রুবক R = 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তোমাদের এখানে গ্যাস ধ্রুবক R এর মানটা মনে রাখতে হবে। তো আমরা এখানে কী কী পাচ্ছি? চাপ পাচ্ছি, আয়তন পাচ্ছি, উষ্ণতা পাচ্ছি, গ্যাস ধ্রুবক পাচ্ছি। অর্থাৎ আমরা এখন আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে এই অঙ্কটাকে করতে হবে। আমরা জানি PV = nRT, আবার PV = W/m/RT। এই এনকে আমরা লিখতে পারি W/m, যেখানে W = গ্যাসের ভর এবং m = গ্যাসের আণবিক ভর। তো দেখো আমাকে চেয়েছে গ্যাসটির মোলার ভর, অর্থাৎ আণবিক ভর, তাই আমরা এনকে W/m হিসেবে লিখলাম, এবং গ্যাসের ভর W সেটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, অর্থাৎ m = WRT/PV। এবার m W এর মানটা 1.6 ইন্টু R এর মান 0.082 ইন্টু T এর মান 273/P এর মান 1 atm, V এর মান 1.12। তো এটা কাটাকাটি করলে আসে 3198/100, অর্থাৎ 31.98। এটাকে আমরা বলতে পারি 32। এটা হচ্ছে প্রায় চিহ্ন, অর্থাৎ m = 32 গ্রাম পার মোল। এম কি ছিল? এম ছিল হচ্ছে গ্যাসের আণবিক ভর, অর্থাৎ গ্যাসের আণবিক ভর = 32 গ্রাম পার মোল। এবার আমাকে চেয়েছে হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। আমরা কি জানি? বাষ্প ঘনত্ব = গ্যাসটির আণবিক ভর বাই যে গ্যাসের সাপেক্ষে বলা হবে সেই গ্যাসের আণবিক ভর। তো আমাকে এখানে বলেছে হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব, অর্থাৎ গ্যাসটির আণবিক ভর বাই হাইড্রোজেনের আণবিক ভর, যার মান হচ্ছে 2। তো গ্যাসের আণবিক ভর আমি পেয়েছি 32/2। তো 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16, অর্থাৎ হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্প ঘনত্ব হলো 16। তোমাদের প্রশ্ন 6-2, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।
তো ফার্স্টে আমরা দেখি যে এখানে কি কি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তড়িৎচালক বল 10 ভোল্ট, তড়িৎচালক বল E = 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম, অভ্যন্তরীণ রোধ r = 2 ওহম, তড়িৎ কোষে রোধকের রোধ 8 ওহম, তড়িৎ কোষের রোধ R = 8 ওহম, এবং দেখো সময় দিয়ে দিয়েছে 60 সেকেন্ড, অর্থাৎ সময় T = 7 সেকেন্ড। তো আমাকে বার করতে বলেছে কত জুল তাপ উৎপন্ন হবে। আমরা জুলের সূত্র কি জানি, H = I² RT। তো দেখো এখানে এখানে যা যা বলে দিয়েছে তার মধ্যে শুধু আমরা আর এবং টি পাচ্ছি, কিন্তু আমরা এখানে আই পাচ্ছি না। তাই ফার্স্টে আমাকে আয়ের মানটা বার করে নিতে হবে। আই কী করে পাবো, আমরা জানি V = IR। তো এই যে সূত্রটা আছে এখান থেকে আমি আয়ের মানটা অবশ্যই পেয়ে যাব, কারণ আমরা ভোল্ট জানি, আমরা রোধও জানি, তাহলে আমরা আইটা অবশ্যই পেয়ে যাব। তো তড়িৎ প্রবাহ মাত্রা I = কত, উৎপন্ন তাপ H = কত। তো ফার্স্টে আমাকে আয়ের মানটা বার করে নিতে হবে। আমরা জানি E = IR, এই যে এখানে E = IR, এই ভিকে আমরা ইও বলতে পারি, E = IR। এখানে কিন্তু দুটি রোধ আছে, একটা পরিবাহীর অভ্যন্তরীণ রোধ এবং পরিবাহীর রোধকের রোধ। তো এর জন্য এখানে R প্লাস r হলো, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি I = E/R প্লাস r। দেখো যদি আমি এখানে আয়ের মানটা বার করতে চাই তাহলে আয়ের সঙ্গে যুক্ত যেটা আছে সেটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ I = E/R প্লাস r। এবার I = E এর মানটা লিখলাম 10, R এর মান লিখলাম 8, r এর মান লিখলাম 2, তো 8 + 2, তো 10/10 = 1। তো আমরা পাচ্ছি I = 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক, অর্থাৎ রোধকের উৎপন্ন তাপ H = I² RT। আয়ের মান পেয়েছি 1, তাই 1² ইন্টু, দেখো আমি এখানে শুধুমাত্র R দিয়েছি। আমি এখানে R কেন নিয়েছি, কারণ আমাকে বলেছে রোধকটিতে কত জুল তাপ উৎপন্ন হবে। যেহেতু রোধকটিতে বলেছে তাই রোধকের রোধটাই নিয়েছি আমি। তো রোধকের রোধ কত, 8, ইন্টু সময় আমার 60 সেকেন্ড, অর্থাৎ 1 × 8 × 60, 1² করলে 1ই হয়, তো গুণ করলে হয় 480 জুল, অর্থাৎ আমরা পাচ্ছি রোধকটিতে উৎপন্ন তাপ 480 জুল। এটি হলো আনসার। পরের প্রশ্ন 6-3, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কি হবে তা নির্ণয় করো। তো এখানে দুটি ধাতব তার আছে এবং তাদের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত এবং রোধাঙ্কের অনুপাত দিয়ে দিয়েছে। আমাকে বার করতে হবে রোধের অনুপাত কত। তো আমি এখানে প্রথম তারের ক্ষেত্রে এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বার করব। তো ধরি প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য 12 একক এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে দৈর্ঘ্য L একক। যেহেতু এখানে দৈর্ঘ্যের অনুপাত 2:1 আছে তাই এটা 12 এবং এখানে 1, এই 1টা আমি লিখলাম L। এবং ব্যাসার্ধ প্রথম তারের ক্ষেত্রে R একক, যেহেতু এখানে ব্যাসার্ধ আছে 1:2 তাই প্রথম ক্ষেত্রে আমি R একক দিলাম, এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে ব্যাসার্ধ 2R একক, এখানে 2 আছে তাই 2R একক। আবার প্রথম তারের ক্ষেত্রে রোধাঙ্ক 3 রো একক, যেহেতু রোধাঙ্ক আছে 3:4 তাই 3 রো হলো প্রথম ক্ষেত্রে, এবং দ্বিতীয় তারের রোধাঙ্ক হলো 4 রো একক। প্রথম তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 = πr² বর্গ একক। πr² কেন হলো, কারণ তারের প্রস্থচ্ছেদ একটি বৃত্তাকার, তাই বৃত্তের ক্ষেত্রফলই হলো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো πr², তাই এখানে এটা হয়েছে। দ্বিতীয় তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 = π2r², যেহেতু এখানে ব্যাসার্ধ দ্বিগুণ আছে তাই এখানে 2r তার স্কোয়ার বর্গ একক হলো, অর্থাৎ A2 = 4πr²। এবার আমরা জানি R = রো L/A, যেখানে R পরিবাহীর রোধ, L পরিবাহীর দৈর্ঘ্য, রো পরিবাহীর রোধাঙ্ক, A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
এবার আমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলায় এর মানগুলো পুট করব। তো প্রথম ধাতব তারের ক্ষেত্রে রোধ R1 = 3 ρ 2L বাই পাই আর স্কোয়ার ওহম = 6 ρ L বাই পাই আর স্কোয়ার ওহম। দ্বিতীয় ধাতব তারের ক্ষেত্রে রোধ R2 = 4 ρ L বাই 4 পাই আর স্কোয়ার ওহম। তো দেখো এখানে 4 কেটে যাচ্ছে, তো থাকছে ρ L বাই পাই আর স্কোয়ার ওহম। অর্থাৎ এখানে আমরা প্রথম তারের রোধ এবং দ্বিতীয় তারের রোধ পেয়ে গেলাম। অতএব তার দুটির রোধের অনুপাত R1:R2 = 6 ρ L বাই পাই আর স্কোয়ার ρ L বাই পাই আর স্কোয়ার। তো দেখো এখানে এই যে এই পুরোটা এবং এই পুরোটা কেটে যাচ্ছে, কারণ এগুলো সেমই আছে, অর্থাৎ 6:1। তো আমরা পাচ্ছি তার দুটির রোধের অনুপাত 6:1। এটি হলো আনসার। তোমাদের পরের প্রশ্ন 6-4, উত্তল লেন্স কীভাবে সৎ, অবশিষ্ট ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো ফার্স্টে তোমাদের একটি চিত্র অঙ্কন করতে হবে, তারপর তোমাদের বর্ণনা করতে হবে কীভাবে প্রতিবিম্বতা গঠিত হয়েছে। তো উত্তর, উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর সৎ, অবশিষ্ট, খর্বাকার প্রতিবিম্ব পেতে গেলে বস্তুকে ফোকাসের দূরত্বের দ্বিগুণ দূরত্বে অর্থাৎ 2f দূরত্বে অপেক্ষা বেশি দূরত্বে রাখতে হবে। চিত্রে ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা লেন্স L1 L2 এর প্রধান অক্ষের ওপর 2f অপেক্ষা বেশি দূরত্বে লম্বভাবে অবস্থিত O1 O2 একটি বিস্তৃত বস্তু। I1 I2 হল O1 O2 বস্তুর সৎবিম্ব। এখানে প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় ছোট এবং প্রতিবিম্ব বস্তুর সাপেক্ষে উল্টো, অর্থাৎ প্রতিবিম্ব সৎ, খর্বাকার এবং অবশিষ্ট। তোমাদের চিত্রটা এঁকে নেওয়ার পর এই ব্যাখ্যাটা করতে হবে। তোমাদের প্রশ্নোত্তর এখানেই শেষ হলো।